হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকে কেমিস্ট্রি 3 নম্বর লেকচারে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আর্হেনিয়াসের ইকুয়েশন বা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব সংক্রান্ত। এরপর দেখো, আমরা যখন আর্হেনিয়াসের সমীকরণ পড়ব, আমরা এর মধ্যে 4টা গ্রাফ পড়ব। একটু বলে রাখি, আমাদের অ্যাডমিশনে এই অংশ থেকে মূলত গ্রাফের প্রবলেম অনেক বেশি আসে। অর্থাৎ ফার্স্ট পেপারে তোমার বুয়েটের কোয়েশ্চেন বলো বা বুয়েট কুয়েট ডিইউ বুটেক্স, এগুলোতে দেখবা কয় জায়গার নাম বলেছি, 6 জায়গার নাম বলেছি। এই 6 জায়গায় দেখবা তোমার এই চ্যাপ্টারের এই অংশগুলো থেকে গ্রাফ আসে, আবার সেকেন্ড পেপার থেকে আসে। বাট ফার্স্ট পেপারের এই অংশটা গ্রাফের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য এই টপিক যখন পড়াবো, আমি তোমাদেরকে 4টা গ্রাফ নিয়ে কথা বলবো। এরপর আমরা 4টা ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করব এবং সবার শেষে একটা এমসিকিউ করব। আর আমাদের আজকে সেকেন্ড টপিক হবে বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার সমীকরণ। এরপর আমরা থার্ডে গিয়ে দেখব হচ্ছে ড্যালেজ সংক্রান্ত বিভিন্ন গ্রাফ। আমি বলেছি এই টপিকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই টপিকে একদমই ইজি হয়, তোমার গ্রাফগুলো জানতে হবে। এরপরে ড্যালেজ সংক্রান্ত গ্রাফগুলো পড়বো। দেন আমরা সবার শেষে গিয়ে পড়বো গিবস ফ্রি এনার্জি বা গিবসের মুক্ত শক্তির পরিবর্তন নিয়ে। আমি যা বলছি এগুলো বোঝা গেছে কী কী পড়বো। আজকের টপিকের ফার্স্ট টপিক আর্হেনিয়াসের সমীকরণ, সেকেন্ড টপিক বিক্রিয়ার হার সমীকরণ, থার্ড টপিক ড্যালেজ সংক্রান্ত। ড্যালেজের মধ্যে আমরা আরেকটা ইকুয়েশন পড়বো যেটাকে বলা হয় ব্যান্ড হফ ইকুয়েশন। তাহলে কয়টা ইকুয়েশন বলেছি? একটা আর্হেনিয়াসের ইকুয়েশন, আরেকজনের নাম বলেছি ব্যান্ড হফ ইকুয়েশন। আর এর মধ্যে ড্যালেজ সংক্রান্ত আমরা বিভিন্ন কিছু গ্রাফ পড়বো এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়বো এবং সবার শেষে আমরা আরেকজনের নাম বলেছি, এটা কি গিবস ফ্রি এনার্জি বা গিবসের মুক্ত শক্তির পরিবর্তন। দেখো, আজকের ফার্স্ট টপিকের নাম আমি এখানে লিখে রেখেছি আর্হেনিয়াসের সমীকরণ। এটার নিচের কথাটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। এবং ইকুয়েশন লিখার সময় আমরা লিখেছি কি কে ইকুয়াল এ ই টু দি পাওয়ার ই এ ডিভাইড আর টি। এখানে একটু ঝামেলা আছে, এখানে আমরা একটা কে লিখেছি না। এই কে কোন কে? আমরা ইতিমধ্যে কিন্তু অনেকগুলা কে জানি। যেমন আমরা ফার্স্ট পেপার যখন পড়া শুরু করি, সেকেন্ড চ্যাপ্টারে আমরা জানি হচ্ছে কি দ্রাব্যতার গুণফল বা কেএসপি। এরপর আমরা জানি হচ্ছে পানির আয়নিক গুণফল, এটাও একটা কে, এটাকে আমরা লিখি কে ডাব্লিউ দিয়ে। এরপর আমরা জানি কেপি, এরপর আমরা জানি কেসি, এরপর আমরা জানি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে, এরপর আমরা জানি কেভি। বাট এখন আমি যে কে নিয়ে কথা বলছি এটা কি না, ওই কেগুলার মতো না। কেন? কারণ ওইগুলো সবগুলা হচ্ছে বিক্রিয়ার সাম্য ধ্রুবক। আর আমি এখানে যেটা কথা বলছি এটা কি, সবাই আমার সাথে একটু বলবে, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক বা বিক্রিয়ার বেগ ধ্রুবক। আমরা ইংলিশে বলি এটাকে রেট কনস্ট্যান্ট। তাহলে তোমরা একটু কনফিউজড হয়ে গেছো, সাম্য ধ্রুবক আর বেগ ধ্রুবক কোনটা। সাম্য ধ্রুবক আমরা কেপি কেসি যখন আগের লেকচারে পড়িয়েছিলাম, কি ছিল? সাম্য ধ্রুবক ছিল কে ইকুয়াল প্রোডাক্টের ঘনমাত্রা বা প্রোডাক্টের আংশিক চাপ ডিভাইড রিয়েক্টেন্টের জন্য ঘনমাত্রা বা রিয়েক্টেন্টের আংশিক চাপ। আমরা এইভাবে পড়েছিলাম না? আর এই কে কোন জায়গা থেকে আসে? এই কে আমি লিখে দিচ্ছি কে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ কি বোঝানোর জন্য? সাম্য ধ্রুবক বোঝানোর জন্য। বাট আমরা এখন যে কে নিয়ে কথা বলছি, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, আমি যখন কথা বলবো তখন মূলত আমার কথাগুলো শুনবে, লেখা বা বোর্ডের দিকে তাকানোর দরকার নেই। আমি বলেই দিব কি লিখতে হবে এবং তোমরা এগুলো কি পজ দিয়ে লিখে নিতে পারবে। ওকে, এবার একটু দেখো, আমরা এখন যে কে নিয়ে কথা বলছি এটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ার রেট বা বিক্রিয়ার হার ইজ প্রপোর্শনাল। কি লিখলাম? সি। সি কেন লিখেছি? সি আসছে কনসেন্ট্রেশন থেকে। কনসেন্ট্রেশন মানে হলো কি ঘনমাত্রা, তাই না? এটা একদম একটা বেসিক ইকুয়েশন লিখছি। এটা হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ানো হয়, ধারণা করা হতো বিক্রিয়ার হার বাড়ে, কিন্তু এমন অনেক বিক্রিয়া আছে যেগুলো বিক্রিয়কের উপর ডিপেন্ডই করে না। দ্যাট মিনস তুমি বিক্রিয়কের ঘনমাত্রা যতই বাড়াও বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া তাড়াতাড়ি হবে এমন কোনো বিষয় নেই। এরকম বিক্রিয়াও আছে। বুঝা গেছে বিষয়টা? এগুলোকে শূন্যক্রম বিক্রিয়া বলা হয়, যেগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা নেই বা তোমাদের সিলেবাসে নেই এগুলা। এবার দেখো, এখানে একটা কনস্ট্যান্ট আসে কে। এই যে কেটা আসে এটা হলো কি বিক্রিয়ার হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট। এবার দেখো, যদি সি ইকুয়াল 1 মোলার হয়ে যায় তখন আর ইকুয়াল কি হবে? কে। আর মানে বিক্রিয়ার রেট বা বিক্রিয়ার হার। এবার বুঝে গেছে এই কেটা কোন জায়গা থেকে আসছে? এই কেটা আসছে বিক্রিয়ার হার থেকে। আর এইখানে যে কে ইকুইলিব্রিয়াম, যেটা আমরা ব্যান্ড হফ ইকুয়েশনে গিয়ে পড়বো কেপি বা সাম্য ধ্রুবক, ওইটা কিন্তু আমাদের এই টপিকের আলোচনার বিষয় না। সেজন্য আমি এখানে মার্ক করে রাখছি। তোমাদের কোয়েশ্চেন কিন্তু 2 রকমের আছে। এবং একটা বিষয় বলে রাখি, আমি ফার্স্ট যে ইকুয়েশনটা দিয়ে শুরু করেছি এই ইকুয়েশনটা বুয়েট 5-6 আসছিল, আমি লিখে রাখছি। তোমরা অনেকে ভাবো হচ্ছে বুয়েটে কি আসে না, থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে না। বাট বুয়েটের কেমিস্ট্রি অংশে যদি তুমি যাও তাহলে দেখবা প্রায় 50%-এর মতো বা অনেক ক্ষেত্রে আরও বেশি কোয়েশ্চেনও আসে যেগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম না। ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাথে তোমার কি দিয়ে দেয়? কোনো ব্যাখ্যামূলক কোয়েশ্চেন, এটি যৌগের অনুর গঠন কি, বা বলে দেয় এটা এমন না হয়ে এটা হলো কেন,
বিষয় বুঝা গেছে? অর্থাৎ ব্যাখ্যামূলক কোয়েশ্চেন দিয়ে দেয় বা কারণ জানতে চাই। আমরা যেটা বলছিলাম, এখানে আমি মার্ক করে দিচ্ছি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হার ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। এই কথাটা আমি বারবার রিপিট করছি কেন? যদি তোমার বিক্রিয়ার হার ধ্রুবকের উপর যদি তাপমাত্রার প্রভাব আসে তখন এটা হবে আরহেনিয়াসের ইকুয়েশন। কিন্তু যদি তোমাকে বলে দেয় বিক্রিয়ার সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, তখন আসবে ব্যান্ড হফ ইকুয়েশন। কি বলেছি সবাই বলো? যদি বিক্রিয়ার হার ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব আসে তখন এটা হবে আরহেনিয়াসের ইকুয়েশন, বিক্রিয়ার হার ধ্রুবক বা যদি বিক্রিয়ার হার বলে দেয় শুধুমাত্র, কারণ বিক্রিয়ার হার বাড়লে বিক্রিয়ার হার ধ্রুবক বাড়বে বা বিক্রিয়ার হার ধ্রুবক বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। বুঝে গেছে বিষয়টা? আর যদি সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব আসে তখন হবে ব্যান্ড অফ ইকুয়েশন। ব্যান্ড অফ ইকুয়েশন আমরা এখনো জানি না, আমরা আজকে পড়বো কখন? যখন আমরা ডেলএইচের প্রবলেমগুলো পড়বো, অর্থাৎ 3 নম্বর টপিকে গিয়ে গ্রাফ পড়বো, দেন ডেলএইচের মধ্যে আমরা পড়বো হচ্ছে কি ব্যান্ড অফ ইকুয়েশন। বুঝে গেছে বিষয়টা? এবার দেখো ইকুয়েশনটা কি। আর বুয়েট 5 যখন আসছিল শুধুমাত্র এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছিল বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। তাহলে যদি এই ইকুয়েশনটা লিখতে হয় কে ইকুয়াল আমরা কি জানি এ ই টু দি পাওয়ার ইএ ডিভাইড আর টি। এর মধ্যে টি কি? টি হচ্ছে কোনো একটা বিক্রিয়া যখন হয়, বিক্রিয়াটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে হচ্ছে। এটুকে আমাদের কারো ঝামেলা আছে? ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে, অথবা কি হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে। ওই যে ডিগ্রি সেন্টিগ্রেড আছে ওইটাকে ডিগ্রি সেন্টিগ্রেড রাখা যাবে? এটা কিসে নিয়ে যেতে হবে? কেলভিন টেম্পারেচারে নিয়ে যাবে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এরপর দেখো এই আর এর মধ্যে আমাদের কোনো ঝামেলা আছে? এই আর মানে কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আর এটার ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটুকু আমরা সবাই জানি না? এবার দেখো ইএ কি? ইএ হচ্ছে কোনো একটা বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি। কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কি? আমরা জানি কোনো বিক্রিয়া করার জন্য বিক্রিয়ক সমূহকে মিনিমাম একটা এনার্জি গেইন করতে হয়। এর বেশি হলে তো কোনো প্রবলেম নাই, বাট মিনিমাম একটা এনার্জি ওকে গেইন করতেই হবে। আর এই এনার্জিটাকে বলা হয় কি? সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তিকে আমরা বলি অ্যাক্টিভেশন এনার্জি। দেন এই জিনিসটা এ কেন আসছে বুঝছো? এ আসছে অ্যাক্টিভেশন এনার্জির এ থেকে। এবার দেখো এখানে আমরা আরেকটা ঝামেলা করি অ্যাডমিশনে গিয়ে। তোমাকে বলে হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করতে, আর বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করার ম্যাথগুলো ইন জেনারেল হচ্ছে ধরো সবাই পারবে এমন। কিন্তু একটা ঝামেলা করে দিই, এটা হচ্ছে কি সক্রিয়ণ শক্তির একক নিতে। যেমন সক্রিয়ণ শক্তি একটা কি এনার্জি, দ্যাট মিনস এটার ইউনিট কি হবে? জুল হবে। বাট কেমিস্ট্রিতে এটা আমরা পার মোলের জন্য হিসেব করি, সেই জন্য এটা কি হয়ে যায় জুল পার মোল। বুঝা গেছে বিষয়টা? এবারে দেখো তো আমি কি এখানে জুল পার মোল লিখেছি? না, লিখি নাই। আমি এখানে লিখেছি কিলোজুল পার মোল। দেখি বলো তো কিলোজুল পার মোল কেন লিখেছি? এর কারণ হচ্ছে, একটু চিন্তা করলেও বলতে পারবা বা নাও পারতে পারো, সেই জন্য আমি বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমাদের চারপাশে যতগুলো বিক্রিয়া দেখা যায়, ধরো H2 প্লাস I2 মিলে কি হচ্ছে? হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে, বা N2 প্লাস 3H2 মিলে 2 মলিকুল কি পাচ্ছি আমরা? অ্যামোনিয়া পাচ্ছি। এই বিক্রিয়াগুলো বা যত কমন বিক্রিয়া আছে এই বিক্রিয়াগুলো যখন করা হয় তখন দেখবে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আসে 100, 200, 300 এইভাবে আসে না, আসে হচ্ছে 80,000, 90,000, 1 লাখ কিছু একটা। দ্যাট মিনস অনেক বড় বড় আসে না? সেই জন্য এগুলোর অ্যান্সার লেখার সময় আমরা লিখি হচ্ছে কিসে? কিলোজুল পার মোলে, যাতে সুবিধা হয় আমাদের। বাট তুমি জুল পার মোল যে কথা, আসলে কিলোজুল পার মোল একই কথা। বাট কেন কিলোজুল পার মোলে লেখা হয়? এর কারণ আমাদের চারপাশে যে বিক্রিয়াগুলো হয় এগুলা সক্রিয়ণ শক্তির ভ্যালুটা কি হয়? অনেক অনেক বেশি হয়। এটুকু বুঝা গেছে সবার? তোমাকে যদি রিটেনে এরকম কোয়েশ্চেন দিয়ে দেয় তখন অবশ্যই এই যে রাশিগুলো লিখেছো এগুলোর পরিচয় লিখতে হবে। দ্যাট মিনস হচ্ছে ইএ কি, এরপর এ কি? একে বলা হয় আরহেনিয়াসের ধ্রুবক বা আরহেনিয়াস কনস্ট্যান্ট। এটার আরেকটা নাম আছে, আমি এখানে লিখে রেখেছি ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। দ্যাট মিনস কি? কম্পাঙ্ক গুণাঙ্ক। তাহলে এ কেন? আরহেনিয়াসের কনস্ট্যান্ট। আর এটার আরেকটা নাম কি বলেছি? কম্পাঙ্ক গুণাঙ্ক। বুঝা গেছে বিষয়টা? এবার দেখো এ কে নিয়ে কারো জামালা আছে? এ কে মানে বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা দেখো তো, তোমাকে পরীক্ষায় যদি বলে দেয় বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, তুমি এই ইকুয়েশন লিখার সময় চিন্তা করবা, বলেছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, বাট তুমি লিখছো কার উপর বলো তো? বিক্রিয়ার হার ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। বিষয়টা একটু কনফিউশন হয়ে গেল। বলেছে কোয়েশ্চেনে কি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, বাট তুমি ইকুয়েশন যেটা লিখছো এটা হচ্ছে কি বিক্রিয়ার হার ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। দুইটা কি সেম? হ্যাঁ, এটা অবশ্যই সেম। কেন? কারণ আমরা এখানে দেখছি রেট ইকুয়াল কি হয়? রেট কনস্ট্যান্ট সাথে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে রেট কনস্ট্যান্ট যদি বাড়ে বিক্রিয়ার হারও অবশ্যই কি হবে? বাড়বে। বা আমি যদি তাপমাত্রা কমাই তাহলে কি হবে বলো তো? রেট কনস্ট্যান্ট কমে যাবে। রেট কনস্ট্যান্ট যদি কমে বিক্রিয়ার রেটও কি হয়ে যায়? কমে যায়। আচ্ছা
আমরা তো এতক্ষণ ইকুয়েশন পড়ছিলাম, সাথে আমরা একটা কথা কিন্তু এমনিতেই জানি, এটা হচ্ছে সাধারণত তাপমাত্রা যখন বাড়ানো হয় বিক্রিয়ার হার আপনা আপনি বেড়ে যায়, তাই না? আপনা আপনি কেন বাড়ে? কারণ হচ্ছে বিক্রিয়ক মলিকুলগুলো যেগুলো আছে এগুলো কি পাবে? তাপমাত্রা বাড়ালে এনার্জি পাবে, এনার্জি পেলে এগুলো কি করতে পারবে? আরও বেশি বিক্রিয়া করতে পারবে বা সহজে বিক্রিয়া করতে পারবে, দ্যাট মিনস বিক্রিয়ার হার বেড়ে যাবে, এটা আমরা জানি। এবার বলো তো 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার কি 10 গুণ বাড়ে? না, বাড়ে না। দ্যাট মিনস এটা হচ্ছে সমানুপাতিক না, বিক্রিয়ার হার বাড়ে কয় গুণ? 2 গুণ। দ্যাট মিনস বাড়ে ঠিকই, বাট 10 গুণ বাড়ালে এমন না যে টেম্পারেচার যদি 10 গুণ বাড়ে এমন না যে বিক্রিয়ার হার 10 গুণ বেড়ে যায়, বিক্রিয়ার হার বাড়ে কয় গুণ? এক্সপেরিমেন্ট থেকে পাই আমরা হচ্ছে 2 গুণের মতো ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে। এবার দেখি বলো তো এই জিনিসটা নিয়ে আমরা এত পড়ছি কেন? আমরা তো অ্যাডমিশনের জন্য পড়ছি, আমাদের এত জানার দরকার নেই, এটা ভাবার কোনো কারণ নেই। মানে এই টপিকটা আমরা আসলে পড়ছি কেন এটাও কিন্তু তোমাদের বোঝা উচিত। এই কোয়েশ্চেনটা আমরা পড়ছি, ধরো তুমি বুয়েটে চান্স পাই গেলা, বুয়েটে চান্স পাওয়ার পর তুমি ভালো ইঞ্জিনিয়ারও হয়ে গেলা, এরপর তুমি কোনো একটা ফ্যাক্টরিতে গেলা, তোমার কাজ হচ্ছে কিছু একটা কী করা? প্রোডাকশন করা, যেমন ধরো অ্যামোনিয়া প্রোডাকশন করা বা ইউরিয়া প্রোডাকশন করবা তুমি। তখন তোমার চিন্তা আসবে কি আমি কিভাবে তাড়াতাড়ি কী করতে পারবো? ইউরিয়া প্রোডাকশন করতে পারবো, দ্যাট মিনস কম সময়ে আমি কত বেশি ইউরিয়া বানাতে পারবো বা অ্যামোনিয়া বানাতে পারবো। তখন তোমার কি নিয়ে চিন্তা হবে? আমি কিভাবে এই বিক্রিয়া, এটা কীভাবে হচ্ছে? কোনো একটা রিয়েকশনের মাধ্যমে হচ্ছে, তাহলে এই বিক্রিয়ার হার কীভাবে বাড়াতে হবে এটা নিয়ে তখন তোমার চিন্তা করতে হবে না। সেই জন্য আসলে আমাদের এই পড়াগুলো পড়া, মানে এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো জেনে রাখা। এবার দেখো এখানে আমি কিছু ক্যালকুলেশন করেছি। কি করেছি? কে ইকুয়াল এ ই টু দি পাওয়ার ই এ ডিভাইড আর টি, এইটুকু আমরা সবাই জানি নাকি জানি না? সবাই জানি। এবার দেখো তো আমি উভয় পাশে এলএন নিয়েছি, তাই না? কেন এলএন নিয়েছি এটাও আমি পরে বলছি, বাট আপাতত এলএন যখন নিলাম এটা কি হলো? এলএন কে, আর এখানে কি যদি এলএন নিয়ে নিই তাহলে এলএন এ প্লাস এলএন বি হয়ে যাবে, তাই না? এ ইন্টু বি, তাহলে কি এলএন এ প্লাস এলএন বি, দ্যাট মিনস এলএন এ প্লাস এলএন ই টু দি পাওয়ার কি ই এ ডিভাইড আর টি। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো তো, এই জিনিসটা কি এসে যাচ্ছে? এলএন কে ইকুয়াল মাইনাস ই এ ডিভাইড আর ইন্টু কি 1/t প্লাস এলএন এ। এটুকু বুঝতে কারো ঝামেলা আছে? এটা কেন হয়েছে এটা বুঝতে অনেকের ঝামেলা আছে, কিন্তু এটা কিভাবে হয়েছে এটা বুঝতে এখন কারো ঝামেলা আছে? ঝামেলা নেই। ওকে, এবার দেখো আমি চিন্তা করলাম আমি এলএন এ রাখবো না, লগে নিয়ে যাব। কেন লগে নিয়ে যাব? এর কারণ হচ্ছে আমার কোয়েশ্চেন যখন করে তখন এর মধ্যে এলএনও দেয়, অর্থাৎ কি এলএন কে ভার্সাস 1/t গ্রাফও দিয়ে দেয়, আবার লগ কে ভার্সাস 1/t গ্রাফও দিয়ে দেয়। সেই জন্যই আসলে আমি এটাকে কিসে নিয়ে যাচ্ছি? লগ কেতে নিয়ে যাচ্ছি। এবার দেখি বলো তো এলএন কে সমান কি লিখতে পারি আমরা? 2.303 লগ কে লিখতে পারি? পারি। কেন পারি? এর কারণ এলএন এক্স ইকুয়াল 2.303 লগ এক্স। এটা বুঝো নাই অনেকে। তুমি যদি ক্যালকুলেটারে তোমার এলএন 2 লিখে এটাকে যদি লগ 2 দিয়ে ভাগ করে দাও তাহলে দেখবা আসছে কত। কি বলেছি? ক্যালকুলেটার নিবা সবাই, ক্যালকুলেটার নিয়ে কি করবা? এলএন 2 লিখবা, এলএন 2কে তুমি ভাগ করবা কি দিয়ে? লগ 2 দিয়ে, তাহলে দেখবা কত এসে যায়? 2.303 লগ কি 2। এর মানে কি বললাম? এর মানে বললাম এলএন এক্স সমান, অর্থাৎ এলএন এর পর কিছু একটা যদি থাকে এটা সমান কি হবে? 2.303 ইন্টু লগ কিছু একটা, মানে এলএন কিছু একটা সমান হবে 2.303 ইন্টু কি লগ কিছু একটা। বুঝে গেছে? এবার দেখো তাহলে লগ কে সমান আমরা কি লিখতে পারি? যদি 2.303 দিয়ে ডিভাইড করে দিই, দ্যাট মিনস এটা আসে কি লগ কে, এখানে আসে মাইনাস ই এ ডিভাইড 2.303 আর ইন্টু কি 1/t প্লাস কি লগ এ। এটুক বোঝা গেছে? এবার এটুক যদি বুঝো একটা জিনিস একটু দেখো, এই ইকুয়েশনে সক্রিয়ণ শক্তি যে বলেছি, কোনো একটা বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি কি হয়ে যায়? কনস্ট্যান্ট হয়ে যায়। দ্যাট মিনস কি বললাম? কোনো একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য সক্রিয়ণ শক্তি কনস্ট্যান্ট। এটুকু বুঝতে কারো ঝামেলা আছে? একটা যদি ভিন্ন ভিন্ন বিক্রিয়া হয় তখন কি হবে? সক্রিয়ণ শক্তি ভিন্ন ভিন্ন হবে। যদি তোমাকে দুইটা বিক্রিয়ার জন্য পরীক্ষার হলে দিয়ে দেয় তখন কি একই সক্রিয়ণ শক্তি তুমি লিখবা? কখনোই একই ওই সক্রিয়ণ শক্তি লিখবে না। বাট যদি তোমাকে একই বিক্রিয়ার জন্য দুইটা টেম্পারেচার দিয়ে দেয় তখন তোমার সক্রিয়ণ শক্তি মাস্ট কি হবে? একই হবে। কি বললাম? সক্রিয়ণ শক্তি সমান কিসের জন্য? সব বিক্রিয়ার জন্য। এটা আমি বলেছি, এটা আমি বলি নাই। আমি বলেছি সক্রিয়ণ শক্তি সমান একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য। দ্যাট মিনস PCl5 ভেঙে ধরো কি হচ্ছে? PCl3 হচ্ছে প্লাস Cl2 হচ্ছে। দ্যাট মিনস কি হবে? সক্রিয়ণ শক্তি সমান হবে। তোমরা কি আমার দিকে দেখছো নাকি বোর্ডের দিকে? বোর্ডের দিকে কিন্তু এখনও দেখার কিছু নেই। এখনও দেখবা কি আমার কথাগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। মানে আমি যা লিখছি এগুলো সব কিছুই আসলে কিসে আছে? মানে বইয়ের মধ্যে দেয়া আছে, তাই না? শুধুমাত্র এই যে বুয়েট 500 এটা মনে হয় লেখা নেই। বুঝে গেছে বিষয়টা? এবার একটু দেখো কি বলছিলাম বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কি হবে? কনস্ট্যান্ট হবে।
এবার দেখো আর হচ্ছে কি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটার ভ্যালু আমরা জানি 8.314 জুল পার কেলভিন পার মোল। আমি যেগুলো বলবো এগুলো তোমরা মুখে বলার চেষ্টা করবা। যেমন আর এর ভ্যালু কি বললাম 8.314 বা 8.32 জুল পার মোল পার কেলভিন। এটাকে আবার আমরা কি লিটার এটিএমে লিখতে পারি, এগুলো নিয়ে আমি ঝামেলা করছি না এখন। এবার দেখো এ মানে কি ছিল আরহেনিয়াসের কনস্ট্যান্ট, তাহলে লগ এ এটাও কি হয়ে গেল একটা কনস্ট্যান্ট। তাহলে এই পুরা ইকুয়েশনে ভেরিয়েবল কে আছে, আমি কি বলেছি বুঝেছো? আমি আবার বলছি এ একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য কনস্ট্যান্ট 2.303, এটা তো অবশ্যই কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। আবার আরহেনিয়াসের ধ্রুবকের এই অংশটা কি হয়ে গেল, কনস্ট্যান্ট হয়ে গেল। শুধুমাত্র ভেরিয়েবল আছে কি 1/t, আর এখানে আছে কি লগ কে। এটুকু বুঝতে কারো ঝামেলা আছে? এর মানে তাপমাত্রা কি করব আমরা বেরি করতে পারবো না। কোনো একটা ধরো একদম সহজে চিন্তা করো, কোনো একটা বিক্রিয়া ধরো হচ্ছে, ওকে, আমরা ধরে নিলাম কি PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হচ্ছে। আমার কথা বুঝে গেছে? এবার দেখো তো এই বিক্রিয়ার জন্য শক্তি ফিক্স, বাট বিক্রিয়াটা হচ্ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার আমি বিক্রিয়ার টেম্পারেচার বাড়াই দিলাম, আমার এই 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে না, আমি বিক্রিয়ার টেম্পারেচার বাড়িয়ে দিলাম। ওকে, বিক্রিয়ার টেম্পারেচার বাড়ায় আমি কি করে ফেললাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড করে ফেললাম। ওকে, তাহলে বিক্রিয়া কি হবে, আরও বেশি হারে হবে না? বুঝে গেছে বিষয়টা? তাহলে আমার ভেরিয়েবল কে টেম্পারেচার, আর হচ্ছে কি বিক্রিয়ার হাত ধ্রুবক, দ্যাট মিনস লগ কে। এবার দেখি এখানে ইকুয়েশন থেকে একটা বিষয় আমাকে একটু বলো। এটা হচ্ছে ধরো তাপমাত্রা বাড়ালে তাপমাত্রার সাথে এই লক্ষ্যের সম্পর্ক দেখে কি মনে হচ্ছে, ব্যস্তানুপাতিক মনে হচ্ছে না? দ্যাট মিনস কি এই জিনিসটা বাড়ালে মনে হচ্ছে কি এই জিনিসটা কমে যাবে, দেখে মনে হচ্ছে কি উল্টা আছে, দ্যাট মিনস কি ব্যস্তানুপাতিক মনে হচ্ছে না। বাট সামনে একটা কি আছে দেখো তো, মাইনাস আছে। এর মানে কি হয়ে গেল বলো তো, ছিল ব্যস্তানুপাতিক বাট হয়ে গেছে কি সমানুপাতিক। তাহলে দেখো এই লক্ষ্যে জিনিসটাকে আমি কি লিখতেছি, একটা ভেরিয়েবল ওয়াই ডিপেন্ড করতেছে কার উপর, 1/t, দ্যাট মিনস তাপমাত্রা একটা কি ভেরিয়েবল, দ্যাট মিনস এক্স, তাই না? বুঝে গেছে জিনিসটা? এবার দেখো এর সামনে যেটা আছে এটা পুরাটা কনস্ট্যান্টকে আমি কি লিখলাম এম, এটুকু বুঝে গেছে। আর লগ এ কনস্ট্যান্ট, এখানে তো কারো ঝামেলা নেই। দ্যাট মিনস এই জিনিসটা কি হয়ে গেল ওয়াই ইকুয়াল mx প্লাস সি। আর ওয়াই ইকুয়াল mx প্লাস সি আমরা কিসের সমীকরণ জানি, সরলরেখার সমীকরণ জানি। তাহলে এইবার একটু দেখো এই জিনিসটা বুঝে গেছে হিসেব। এটা একটু পজ দিয়ে তোমরা হিসেবটা দেখে নাও, এরপর আমি একটু কথা বলছি। এবার দেখো ছিল হচ্ছে কে ইকুয়াল এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইড আর টি। এটাকে আমরা এই কাজটা কেন করলাম, এই যে এলএন নিয়ে এত ঝামেলা কেন করলাম? অনেকে চিন্তা করতেছে কেন করলাম, আমরা সরলরেখা বানানোর জন্য করলাম, তাই না? এর মানে এটা কি ছিল, সরলরেখা ছিল না, কি ছিল, এক্সপোনেনশিয়াল একটা কিছু ছিল, তাই না, ই টু দি পাওয়ার। এবার বলো তো কেন সরলরেখা বানালাম? সরলরেখা বানানোর জন্য করলাম, খুবই ভালো কথা। কেন সরলরেখা বানালাম, মানে আমাদের এই জিনিসটাকে সরলরেখা বানাতে হবে কেন? কোয়েশ্চেনটা বুঝে গেছে? কোয়েশ্চেনটা বুঝে গেছে? তোমার অ্যান্সার পরে চিন্তা করো, আগে চিন্তা করে এই জিনিসটা কেন আমি সরলরেখা বানাবো, এটার উত্তর দিচ্ছে আমি যখন গ্রাফ করব তখন। আপাতত হচ্ছে তোমরা ভিডিও পজ দিয়ে এখানে যা যা লেখা আছে এই জিনিসগুলো মার্ক করবা, এগুলো তুলে নাও। এরপর আমি দেখাচ্ছি এখানে কয়েকটা প্রবলেম বা গ্রাফগুলোতে আসছে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখছি আমি এখানে লিখে রাখছি। এটা হচ্ছে কি ফার্স্ট আরহেনিয়াস ইকুয়েশন কে ইকুয়াল এই টু দি পাওয়ার ই এ ডিভাইড আর টি। সেকেন্ড আমরা শিখছি, সবাই মুখে বলবা ln কে ইকুয়াল, এখানে দেখার দরকার নেই, মুখে বলো ln কে ইকুয়াল মাইনাস ই এ ডিভাইড আর ইন্টু 1/t প্লাস ln a। দেন আমরা লগে যদি নিয়ে যাই তখন কি হয়, লগ কে ইকুয়াল মাইনাস ই এ ডিভাইড 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। এ কি আরহেনিয়াসের ধ্রুবক, এর আরেকটা নাম কি বলেছিলাম, এর আরেকটা নাম হলো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা কম্পাঙ্ক গুণাঙ্ক। আচ্ছা এবার দেখো আমরা চারটা গ্রাফ পড়ব, চারটা গ্রাফের প্রথমত নামগুলো দেখো। ফার্স্ট গ্রাফটা হচ্ছে ln কে ভার্সাস 1/t। গ্রাফের নাম কি বলেছি, গ্রাফের নাম হবে ln কে, ওয়াই এক্সিসের বরাবর যেটা আছে এটা ভার্সাস 1/t। আমি এখানে লিখে রাখছি ln কে ভার্সাস 1/t। এর কারণ হচ্ছে তোমার কোয়েশ্চেনে তো গ্রাফ এভাবে এঁকে দিবে না, ln কে এভাবে দিয়ে দেয়া থাকে না, তোমাকে বলে হচ্ছে কি লগ কে ভার্সাস 1/t গ্রাফ বা ln কে ভার্সাস 1/t গ্রাফ। এবার দেখো পরের গ্রাফটা আমরা করব লগ কে ভার্সাস 1/t। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আবার কথা কি সবার বুঝে যাচ্ছে? এবার দেখো পরের গ্রাফটা করব আমরা কে ভার্সাস টি, এর পরের গ্রাফটা করব কে ভার্সাস 1/t। আমরা অ্যাডমিশনে হচ্ছে শুধুমাত্র এই দুইটা গ্রাফ পড়ে যাই, এরপর দেখা যায় এই গ্রাফগুলোর মধ্যে যদি দিয়ে দেয় এগুলো অনেকে পার্থক্যই বুঝতে পারে না, একই গ্রাফ একে দিয়ে আসে। এবার দেখো কি হবে,
ln k ভার্সাস 1/t গ্রাফ যদি বলে দেয়, এটা হচ্ছে কি y, আমরা এর আগে পড়েছি এটা m, আর এটা কি x, আর এটা হচ্ছে c। দ্যাট মিন্স হচ্ছে কি y ইকুয়াল mx প্লাস c না? আর আমরা সরলরেখার গ্রাফ কোন রকম জানি, এরকমও হতে পারে, এরকমও হতে পারে। কি বলেছি বুঝেছো? সরলরেখার গ্রাফ আমরা কি পড়েছি, এভাবেও হতে পারবে, আবার কি এভাবেও হতে পারবে। কোনভাবে হবে এটা ডিপেন্ড করবে কার উপর? এটা ডিপেন্ড করবে m বা ঢাল বা স্লোপের উপর। তাহলে এখানে দেখো তো স্লোপের ভ্যালুটা কি আছে, নেগেটিভ আছে না? নেগেটিভ থাকলে এই গ্রাফটা এরকম হবে না, গ্রাফটা হবে নেগেটিভ, এই যে নেগেটিভ স্লোপ। বুঝে গেছে বিষয়টা? আর ln k ভার্সাস 1/t এর জন্য যদি স্লোপের মান বলে, তাহলে স্লোপের মান m ইকুয়াল কি হবে মাইনাস ea ডিভাইড r। আর যদি তোমাকে log k ভার্সাস 1/t গ্রাফ দিয়ে দেয়, এটাও কি y ইকুয়াল mx প্লাস c না? দ্যাট মিন্স এটাও কি হবে, এরকম হবে, এরকম হবে না, এর কারণে এটার ঢাল নেগেটিভ। আর এটারও হবে এরকম, এবং এটা স্লোপের ক্ষেত্রে মান হবে কত, m ইকুয়াল মাইনাস ea ডিভাইড 2.303 r। আমাদের দেখো এই জিনিসটা মনে রাখতে হবে, ln k ভার্সাস 1/t গ্রাফের ঢাল কত হয়, মাইনাস ea ডিভাইড r। আর যদি log k ভার্সাস 1/t গ্রাফ দিয়ে দেয়, দেন এটার ভ্যালু হয় মাইনাস ea ডিভাইড 2.303 r। আর এর ভ্যালু কি 8.314, তাই না? জুল পার কেলভিন পার মোল। আর সক্রিয়ণ শক্তির একক কি বলেছিলাম, জুল পার মোল, বাট মানটা বড় আসে কিসে হবে, কিলোজুল পার মোলে। এইবার দেখো তোকে অ্যাডমিশনে ধরো দিয়ে দিল হচ্ছে log k ভার্সাস বা ln k ভার্সাস গ্রাফ আঁকতে বলে নাই, তোমাকে বলে দিছে বিক্রিয়ার হাত ধ্রুবকের সাথে 1/t, দ্যাট মিন্স হচ্ছে k ভার্সাস 1/t গ্রাফ আঁকতে। এই গ্রাফের নাম কি, k ভার্সাস 1/t, আর এটা k ভার্সাস t। দেখো তো k ভার্সাস 1/t গ্রাফটা কি হবে, k ইকুয়াল a, আর এখানে হচ্ছে 1/t, দ্যাট মিন্স কি এটা তো কনস্ট্যান্ট, দ্যাট মিন্স y ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস x, এরকম গ্রাফ না? দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল গ্রাফ, আমরা ম্যাথমেটিক্সেও পড়েছি, এরকম হয় না? এবার দেখো 1/t এর সাথে তো এটা কমছে, বাট t এর সাথে বিক্রিয়ার হাত ধ্রুবক কী হবে, বাড়বে এইভাবে। বিষয়টা বোঝা গেছে? দ্যাট মিন্স k ভার্সাস t যদি দিয়ে দেয়, t যত বাড়ানো হবে আমরা জানি বিক্রিয়ার হার বা বিক্রিয়ার হাত ধ্রুবক তত কি হয়, বাড়ে। দ্যাট মিন্স এটা কি হবে, বাড়বে। বাট k এর সাথে যদি দিয়ে দেয়, এটা কি হবে 1/t, তো t যত বাড়ছে 1/t তত কি হবে, কমতে থাকবে না? আর কমতে থাকা মানে কি, দেখো k এর ভ্যালু কি হবে, তত কমতে থাকবে। না 1t যত বাড়বে 1/t তত কমবে। দ্যাট মিন্স এটা তো 1/t বাড়তেছে, 1/t বাড়তেছে মানে t এর মান কি হচ্ছে, কমতেছে। t এর মান কমলে তো k এর ভ্যালু কি হতে থাকবে, কমতে থাকবে। বুঝে গেছে? এই চারটা গ্রাফই তোমরা লিখে রাখবা। দেখো অনলাইন ক্লাস করার সময় এমন না যে তুমি শুধুমাত্র ভিডিওটা দেখবা, ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে দেখবে তুমি কিছুই শিখতে পারবে না। দ্যাট মিন্স আমি পরে যা পড়াবো এটা কিন্তু তুমি ধরতে পারবে না। আমি তোমাকে বলে দিব, যখন লিখতে বলবো তখন হচ্ছে তোমরা এগুলো লিখে ফেলবা, তাহলে দেখবা যে তোমার জন্য এটা খুবই ইউজফুল হচ্ছে। এবার দেখো তোমাদের বলেছি কয়টা ম্যাথ পড়াবো, 4টা ম্যাথ করাবো। এরপরে এই টপিকে বলেছিলাম কয়টা গ্রাফ পড়াবো, 4টা গ্রাফ পড়াবো, তাই না? এই 4টা গ্রাফ হচ্ছে এখানে আমার দেয়া আছে। এবার ফার্স্ট এক্সাম্পলটা আমরা এখন করে ফেলতে পারবো। ফার্স্ট এক্সাম্পলটা একদমই ইজি। ফার্স্ট এক্সাম্পলে বলে দেয়া আছে log k ভার্সাস কোনো একটা বিক্রিয়া, যে কোনো একটা বিক্রিয়া, কিছু একটা বিক্রিয়া দিয়ে দিবে, তোমাকে বলবে এই বিক্রিয়ার জন্য যদি log k ভার্সাস 1/t গ্রাফ আঁকে। কি গ্রাফ বললাম, log k ভার্সাস 1/t। দ্যাট মিন্স এই গ্রাফটা আঁকা হয়েছে, বলেছে এটার ঢাল পাওয়া গেছে log k ভার্সাস 1/t গ্রাফ, এটার ঢাল আসছে বলে দিল কত, -7.5 ইন্টু 10⁻³ কোয়েশ্চেন বুঝে যাচ্ছে? এখনও লিখবা না, আগে দেখো জিনিসটা। বলেছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত, ইএ ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি log k ভার্সাস 1/t এর জন্য ঢাল কি হয়, মাইনাস ইএ ডিভাইড 2.303 r ইকুয়াল -7.5 ইন্টু 10⁻³। এখানে আর এর ভ্যালু কত, 8.314। দ্যাট মিন্স এখান থেকে ইএ আমরা পেয়ে যাব না? অর্থাৎ তোমরা ক্যালকুলেটার এখন করবা কি, 7.5 ইন্টু 10⁻³ ইন্টু কী করে দিবে, 2.303 ইন্টু কত, 8.314। দেখবা এটার ভ্যালু আসছে 143 ইন্টু 10⁻³ ইউনিট কিসে হবে, জুল পার মোলে। এর কারণ এটার ভ্যালু এখন কিসে আছে, জুল পার মোলে আছে, তাই না? এবার দেখো আমি বলেছিলাম আগে থেকে বিক্রিয়াগুলো সক্রিয়ণ শক্তির ভ্যালু কি হয়, 100, 200, 300 এরকম হয় না, এগুলো একটু বড় হয়, সেজন্য এটাকে আমরা ইন জেনারেল লিখি কিসে, কিলোজুল পার মোলে। দ্যাট মিন্স 143 কিলোজুল পার
মোল। এবার দেখো বোর্ডে যা আছে এগুলো লিখে ফেলবা, আমি পরের টপিকটাও দেখাচ্ছি। দেখা যাচ্ছে আশা করি সব, পজ দিয়ে এটা লিখে ফেলো। এর পরের টপিকের জন্য আমরা এই পর্যন্ত ইকুয়েশন জানি 3টা। পরের টপিকের জন্য আমাদের আরেকটা ইকুয়েশন জানতে হবে, এটা হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশনের সাথে, দ্যাট মিনস দুইটা টেম্পারেচারে বিক্রিয়ার হার ধ্রুবকের সম্পর্ক কী হবে। একটু দেখো, ধরে নাও হচ্ছে টেম্পারেচার T1 যখন, তখন বিক্রিয়ার হার ধ্রুবক K1, দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বা T2 ধরো দিয়ে দিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে বলে দিল বিক্রিয়ার হার ধ্রুবক K2। এটুক দেখতে কারো ঝামেলা আছে? ঝামেলা নেই। তাহলে আমরা ইকুয়েশন লিখতে পারি কি, ln K1 ইকুয়াল, আমরা তো এই ইকুয়েশনটা ইতিমধ্যে জানি, মুখে বলবো সবাই, মাইনাস EA ডিভাইড আর ইন্টু কী হবে 1/T1 প্লাস ln A। আবার ln K2 ইকুয়াল মাইনাস EA ডিভাইড আর ইন্টু 1/T2 প্লাস ln A। এটুক বুঝা গেছে? আমরা তো ইকুয়েশনটা লিখে ফেলতে পারি। এবার একটা থেকে যদি আরেকটা মাইনাস করে দিই তখন কি দাঁড়ায়, ln K1 মাইনাস ln K2, দ্যাট মিনস আমরা কী করতে পারি, একটা থেকে আরেকটা মাইনাস করছি, K1 মাইনাস K2 না, দ্যাট মিনস আমরা লিখতে পারি ln K1 ডিভাইড K2 ইকুয়াল মাইনাস EA ডিভাইড আর ইন্টু কি, এটা তো নাই হয়ে যাবে, তাহলে থাকবে কি 1/T1 মাইনাস 1/T2। আমি বলেছি আমাদের কয়টা ইকুয়েশন লাগবে, আগে 3টা পড়েছে, এখন আরেকটা ইকুয়েশন কি হলো, ln K1/K2 ইকুয়াল মাইনাস EA বাই আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। এবার হচ্ছে আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পল পড়ব। এটুক লিখার দরকার নাই, এটুক তো দেখেছো, আমি বলবো কখন লিখতে হবে। দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সার সবাই দিবা। এক্সাম্পল 2, কোয়েশ্চেনটা দেয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালু দেয়া আছে, K1 দেয়া আছে তোমাকে 2 × 10⁻⁻4 পার সেকেন্ড। কি বলেছি, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক দেয়া আছে। তোমাকে বলেছে 35 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক কত হবে, যদি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, যদি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি EA ইকুয়াল 0 হয়। কোয়েশ্চেন বোঝা গেছে সবার? দেখি এটার অ্যান্সার হচ্ছে, সবাই চিন্তা করো কি বলে দিয়েছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে হার ধ্রুবক বলে দেওয়া আছে, 35 ডিগ্রি সেন্টিগ্রেডে হার ধ্রুবক কত হবে এটা বের করতে বলছে। তাহলে যদি বিক্রিয়া সক্রিয়ণ শক্তি EA ইকুয়াল 0 হয়, এটা তোমাকে দিয়েছে টাইম কিল করার জন্য। এটার জন্য আমাদের ম্যাথ করার দরকার আছে? কোনো দরকার নেই, এর কারণ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যদি 0 হয়ে যায়, দ্যাট মিনস বিক্রিয়ার হার ধ্রুবক কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাই না? বুঝেছো বিষয়টা? যদি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 0 হয়, এর মানে কি হয়ে যাবে, বিক্রিয়ার হার ধ্রুবক 0 হবে? হবে না, হবে না। দেখো কি হয়, যদি দুইটা টেম্পারেচার দিয়ে দেয়, আমরা ইকুয়েশনটা ইতিমধ্যে লিখে ফেলতে পারবো না, ln K1 বাই, তোমরা কি অনেকেই 0 চিন্তা করছো নাকি? দেখো ln K1 বাই K2 সমান আমরা কি জানি, মাইনাস EA ডিভাইড আর ইন্টু 1/T1 মাইনাস 1/T2। EA 0 হয়ে গেছে মানে এই পুরো অংশটা কি হয়ে গেল, 0 হয়ে গেল, তাই না? দ্যাট মিনস ln K1 বাই K2 ইকুয়াল 0। তাহলে K1 বাই K2 ইকুয়াল আমরা লিখতে পারি e⁻0 মানে কি, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যায়, 1 হয়ে যায় না? দ্যাট মিনস কি হয়, K1 ইকুয়াল K2, K1 ইকুয়াল K2 মানে কি, যদি কোনো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 0 হয়, এই বিক্রিয়া তো সক্রিয়ণ শক্তি 0, তাহলে বিক্রিয়ক সমূহ তুমি টেম্পারেচার বাড়ালো, বিক্রিয়ার রেট বা বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট কি থাকে, অপরিবর্তিত থাকে। বিষয়টা বোঝা গেছে? যদি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 0 হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা যে কোনো মুহূর্তে দেখবে এসে যাবে। যদি বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 0 হয়, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক অপরিবর্তিত থাকে। ওকে, একই ইকুয়েশনের উপর আমরা আমাদের এক্সাম্পল 3টাও করব। তবে এক্সাম্পল 3 করার আগে সবাই করবা কি, এই জিনিসটা লিখে নিবা। তোমরা যদি ভাবো ভিডিও দেখছো, এটা পরে তুলে নিবা বা স্ক্রিনশট দিতে চাও, তাহলে কিন্তু শিখতে পারবা না, মানে আমার পরে যা বলবো এগুলো কিন্তু বুঝতে পারবা না। তোমরা এখন যা বলেছি এটুক লিখে নাও, এরপর আমরা এক্সাম্পল 3টা পড়ছি। কোয়েশ্চেন আমাদের এক্সাম্পল 3, কোয়েশ্চেনটা আমি একটু লিখছি। দেখো এক্সাম্পল 3, তোমাদের এখন লেখার দরকার নেই, আগে দেখো। বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড যখন, তখন বিক্রিয়ার হার ধ্রুবক K1 2 × 10⁻⁻4, আর বলে দিয়েছে যখন 35 ডিগ্রি সেন্টিগ্রেড তখন বিক্রিয়ার হার ধ্রুবক 4, K2 দেয়া আছে 4 × 10⁻⁻4 পার সেকেন্ড। এটুক বুঝতে কারো ঝামেলা আছে? এটুক বুঝতে কারো ঝামেলা নেই, তাই না? তোকে বের করতে বলেছে কি, তাপমাত্রা গুণাঙ্ক বা
টেম্পারেচার কোএফিসিয়েন্ট। 2 নম্বরে বের করতে বলেছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত হবে। আচ্ছা, এটার আগে আরেকটা কোয়েশ্চেন আমি এড করে দিই, এটা হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক K3 কত হবে। কোয়েশ্চেন বোঝা যাচ্ছে? তোকে দেয়া আছে কি দুইটা টেম্পারেচারে বিক্রিয়ার হাত ধ্রুবক দেয়া আছে, K1 দেয়া আছে, K2 দেয়া আছে। তোকে বের করতে বলেছে তাপমাত্রা গুণাঙ্ক কত, আর বের করতে বলেছে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে K3 ইকুয়াল হোয়াট, মানে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক কত হবে। সাথে আমি আরেকটা কোয়েশ্চেন দিয়ে দিই যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ টু পড়ার জন্য, এটা হচ্ছে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত। দেখো তো এই কোয়েশ্চেন আসলে 3 নাম্বারটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইজি, তাই না? কারণ দুইটা টেম্পারেচারে যদি হাত ধ্রুবক দেয়া থাকে আমরা ইকুয়েশনটা কি লিখতে পারি, মুখে বলবা সবাই, এর পরে লেখার টাইপ দেব ln K1 বাই K2 ইকুয়াল মাইনাস EA ডিভাইড R, আর এটা কি হবে 1/T1 মাইনাস 1/T2। এটা লিখতে কারো ঝামেলা আছে? হ্যাঁ, এটা লিখতেও কারো ঝামেলা থাকতে পারে। কেন? এর কারণ হচ্ছে দেখো K1 আছে, K2 আছে, বা K2 ডিভাইড K1 যেটা খুশি আমি লিখি। ধরো আমি এটা K2 ডিভাইড কি লিখলাম, K1 লিখলাম, তাহলে ইকুয়েশনটা কি চেঞ্জ হবে? এখানে T2 হবে নাকি এখানে T2 হবে? অর্থাৎ আমরা তো বিভিন্নভাবে লিখতে পারি, আবার অনেকে লিখার সময় এখানে মাইনাস দিবে না। এটা বোঝার জন্য তুমি দেখবা হচ্ছে কে এর সাথে টি এর রিলেশন আমরা কি জানি, দেখে মনে হয় ব্যস্তানুপাতিক, বাট আসলে কি সমানুপাতিক, তাই না? লগ কে এর সাথে টি এর রিলেশন দেখে মনে হয় ব্যস্তানুপাতিক, বাট সামনে মাইনাস থাকায় হয়ে যায় কি সমানুপাতিক। তাহলে দেখো তো আমি যদি এখানে T1 দিই তাহলে কি ঝামেলা হবে, মানে বোঝা গেছে? এই ইকুয়েশনটা যখন এডমিশনে লিখে অনেকে এলোমেলো করে ফেলে, এই যে T1 T2 অনেক কিছু আছে না, সেই জন্য ভুল করে ফেলে। দেখো এটা হচ্ছে আমরা 3 নম্বরের অ্যান্সার করছি। দ্যাট মিনস এখানে সক্রিয়ণ শক্তিটা আগে আমরা বের করে নিচ্ছি, যেটা আমাদের জানা আছে। যদি K2 হয়, আমি যদি এখানে T1 দিই তাহলে এখানে T2। দেখো তো T2 এর সাথে K2 এর রিলেশন দেখে মনে হচ্ছে ব্যস্তানুপাতিক, ওর সামনে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এর মানে মাইনাস মাইনাস কি হয়ে গেছে প্লাস। দেখে মনে হচ্ছিল ব্যস্তানুপাতিক, আসলেও কি ব্যস্তানুপাতিক। বিষয় বোঝা গেছে? তুমি যদি এখানে T2 দাও তাহলে জিনিসটা কি দাঁড়ায়, T2 এর সাথে K2 দেখে মনে হচ্ছে কি ব্যস্তানুপাতিক, বাট এর সামনে কি আছে মাইনাস, এর মানে হয়ে গেল কি সমানুপাতিক। বিষয় বোঝা গেছে? দ্যাট মিনস তোমার এখানে T2 হবে, এখানে T1 হবে। বা এটা আরেকভাবে বুঝাই আমি, ধরো এখান থেকে মাইনাসটাই আমি নাই করে দিলাম, তাহলে মাইনাসটা নাই করে দিলে এখানে কি T2 যদি থাকে তাহলে K2 এর সাথে T2 এর সম্পর্ক দেখে মনে হচ্ছে ব্যস্তানুপাতিক, সামনে মাইনাস আছে সামনে মাইনাস নাই, এর মানে আসলেই কি হয়ে গেল ব্যস্তানুপাতিক। বাট আমরা তো জানি তাপমাত্রা যদি বাড়ানো হয় বিক্রিয়ার হাত ধ্রুবকের মান বাড়বে। আমার কথা বোঝা যাচ্ছে? আশা করি বুঝছো। দ্যাট মিনস এখানে T2 হবে না, T2 হবে এখানে, T1 হবে এখানে। এই ইকুয়েশনটা লিখার সময় ভুল হবে। তুমি যে এখানে চাইলে মাইনাস না দিয়েও লিখতে পারো, তাও ইকুয়েশন ঠিক আছে। আবার তুমি চাইলে মাইনাস দিয়েও লিখতে পারো। মাইনাস দিয়ে আমরা লিখছি যাতে আমরা একইভাবে প্র্যাকটিস করছি, এটা মনে থাকে যাতে। তাহলে এটা যদি K2 হয় এটা কি হবে T2, আর এটা T1। দেখি এবার বলো তো, এখানে তো শুধুমাত্র আমাদের ভ্যালুগুলো বসাতে হবে, তাহলে আমরা সক্রিয়ণ শক্তির ভ্যালু পেয়ে যাব। তাহলে আর এর জন্য আমরা জানি 8.314, T2 কত দেয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? T2 দেয়া আছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্যাট মিনস T2 কি হয়ে যাবে 35 প্লাস 273, T1 হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়া আছে, দ্যাট মিনস 25 প্লাস 273। K2 দেয়া আছে 4 × 10⁻⁻4, আর এটা দেয়া আছে K1 2 × 10⁻⁻। তাহলে এখান থেকে আমরা সক্রিয়ণ শক্তি পেয়ে যাব না? এটা সবাই হিসাব করতে পারবে। ফার্স্টে ln এটা 4/2, দ্যাট মিনস কত আসে ln 2 মাল্টিপ্লাই করবা কি দিয়ে 8.314 দিয়ে, তারপর 1 যোগ করে যা আসে এটা মাইনাস 1 এটা, এই টোটাল জিনিসটা দিয়ে ভাগ করে দিবে। তাহলে তোমরা একটু করে দেখবে এই ভ্যালুটা কত আসে, এটা দেখো। যদি না করো তাহলে পারবা না। এটা কত আসে এটা একটু দেখে নাও, আমি তোমাদের জন্য অ্যান্সারটা বলে দিচ্ছি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটার অ্যান্সার আসে 52.893। কিসে আসবে? কিলোজুল পার মোলে। বুঝা গেছে? এখান থেকে ইয়ে পাবা 52.893 × 10⁻³ জুল পার মোলে। বাট ফাইনালি আমরা কিসে লিখবো অ্যান্সারটা? কিলোজুল পার মোলে। জুল পার মোলে রাখতে কোনো প্রবলেম নাই, ফুল মার্কসই পাবা। বাট আমরা যেহেতু জানি বিক্রিয়াগুলো সক্রিয়ণ শক্তি ইন জেনারেল কিসে লেখা হয় কিলোজুল পার মোলে, সেই জন্য আমি কিসে লিখছি কিলোজুল পার মোলে। তাহলে আমাদের 3 নম্বর প্রবলেমে কোনো ঝামেলা নাই।
এটা আমাদের সলভ হয়ে গেছে। ঝামেলা হচ্ছে তাপমাত্রা গুণাঙ্ক। তাপমাত্রা গুণাঙ্ক জিনিসটা কি? তাপমাত্রা গুণাঙ্ক জিনিসটা হচ্ছে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক দেওয়া আছে একটা, 35 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কয় ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়েছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, মনে আছে এটা? বলেছিলাম ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায় যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো হয় বিক্রিয়ার হার কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। দ্যাট মিন্স 10 ডিগ্রি বাড়ালে বিক্রিয়ার হারের যে পরিবর্তনটা হয় ওইটাকে বলা হয় তাপমাত্রা গুণাঙ্ক। তাহলে 35 ডিগ্রি তাপমাত্রা গুণাঙ্ক ইকুয়াল কি হবে? 35 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক ডিভাইড 25 ডিগ্রি সেন্টিগ্রেডের বিক্রিয়ার হার ধ্রুবক। 35 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক কত? K2, আর এটা কি হবে? K1। তাহলে K2 বাই যদি K1 আমরা করে দিই, এই বিষয়টা বুঝে গেছে? এটা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আরেকটা যদি তোমাকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে, তাহলে কি 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স থাকে? 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স থাকে না। বুঝতে পারছো জিনিসটা? তাপমাত্রা গুণাঙ্ক হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেডের ডিফারেন্স থাকা লাগবে। অত 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় তখন বিক্রিয়ার কি পরিবর্তন হয়? তাহলে এটা হয়ে গেল 4 × 10⁻⁻4, এটা 2 × 10⁻⁻4, এটা 2। এটা বুঝে গেছে? এটা যদি বুঝে যাও তাহলে বলেছে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক কী হবে? এই জিনিসটা মনে হয় এখনও অনেকে ধরতে পারে নাই। তাপমাত্রা গুণাঙ্ক বললাম আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, এটা হচ্ছে যদি বিক্রিয়ার 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ানো হয়। ইন জেনারেল আমাদের দেখা যায় এক্সপেরিমেন্ট থেকে বিক্রিয়ার হার বাড়ে 10 গুণ না, বিক্রিয়ার হার বাড়ে 2 গুণ। কোনো ক্ষেত্রে আমরা যদি নিউমেরিক্যাল করি অর্থাৎ ক্যালকুলেট করি দেখা যায় 2 আর 3 এর মাঝে কোনো একটা ভ্যালু আসে, বাট এটা আসলে ইন জেনারেল এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় কয় গুণ বাড়ে? 2 গুণ। ওকে, তাহলে বললাম 35 ডিগ্রি সেন্টিগ্রেড এই বিক্রিয়ার হার ডিভাইড কি করে দিতে হবে? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার, দ্যাট মিনস এটা কি আসে? K2 ডিভাইড K1 আসে কত? 2। এইবার বলেছে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হার ধ্রুবক কত? দেখি এটা একটু চিন্তা করো তো, 45 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য এই বিক্রিয়ার হার ধ্রুবক কী হতে পারে? একটু চিন্তা করো, আমি বলার আগে একটু চিন্তা করে নাও। এটাও কত? আর 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়েছে না? তাহলে আজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় এটা কি হয়ে যাবে? এটা যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে, কারণ আমি দেখতেছি এই বিক্রিয়ার জন্য তাপমাত্রা গুণাঙ্ক কত পাইছি? 2। দ্যাট মিন্স প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বাড়ানো হয় বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালু বা বিক্রিয়ার হার কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখন 35 ডিগ্রি সেন্টিগ্রেড আসছি, দেখো এটা ছিল কত? 2 × 10⁻⁴, এটা দ্বিগুণ হয়ে কি হয়ে গেল? 4 × 10⁻⁴। বুঝা গেছে? যদি আমি এখানে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য করি তাহলে এটা কি হয়ে যাবে? এই যে K2 যেটা আছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হয়ে যাবে কি? K3 যেটা আসবে এটা হচ্ছে 4 × 10⁻⁴ যেটা আছে এটার দ্বিগুণ। দ্যাট মিন্স এই K3 এর ভ্যালু হবে 2 × K2। দ্যাট মিন্স কত? 4 × 2, দ্যাট মিন্স 8 × 10⁻⁴%। তোমাদের যাদের লিখতে সুবিধা হয় সেই জন্য এটাকে আমি, বুঝা গেছে জিনিসটা? যদি দেখি বলো তো তোমাকে বলে দেয় 55 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা বিক্রিয়ার হার ধ্রুবক কী হবে? তাহলে 55 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে? 45 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে যেটা, এটার দ্বিগুণ হয়ে যাবে। 8 × 10⁻⁴ × 2, দ্যাট মিনস 16 × 10⁻⁴। বুঝা গেছে এটা? এটা কখন? যদি বিক্রিয়ার তাপমাত্রা গুণাঙ্ক কত দেয়া থাকে? 2। যদি 3 দেয়া থাকতো তাহলে কি হতো? এটা যা আছে K2 কি হবে? এর 3 গুণ, দ্যাট মিনস 6 × 10⁻⁴। এরপর আরও 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে এটা এখানে যা আসছে ওইটার 3 গুণ হয়ে যাবে, দ্যাট মিনস 6 × 10⁻⁴ আসছিল, এখন কি আসবে? 18 × 10⁻⁴। তুমি যখন অনলাইন ক্লাস করবা, অনলাইন ক্লাস কিন্তু আমাদের কোচিংয়ে যে আমরা ক্লাস নিতাম আমাদের খুবই ঝামেলা হতো। কী ঝামেলা? ধরো এই যে বিশাল একটা ক্লাসরুম পড়াচ্ছি, পরের ব্যাচ এসে দেখা যেত এখানে দাঁড়িয়ে আছে, দ্যাট মিনস আমাকে একটা তাড়াতাড়ি শেষ করার বা কিছু ইম্পর্টেন্ট টপিক অনেক সময় পড়ানোই যেত না, কারণ বাইরেও দেখা যেত প্রায় 70-80 জন ক্লাসরুমের বাইরে দাঁড়াই আছে। দ্যাট মিনস আমার একটা টাইম লিমিট ছিল, বাট এখানে কিন্তু আমি অনেক ধীরে ধীরে পড়াচ্ছি, মানে যাতে তোমরা সহজে বুঝতে পারো। বিষয় বুঝে গেছে? দ্যাট মিনস তুমি হচ্ছে অনলাইন ক্লাসে অনেক বেশি শিখতে পারবা, কিন্তু শিকার ওয়েটা তোমাকে বুঝতে হবে। শিকার ওয়ে হচ্ছে তুমি শুধু দেখলে তো হবে না ভাইয়ারা, যখন দেখবা সাথে একটা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসবা এবং নীল কালি ইউজ করবা, লাল কালি ইউজ করবা, যাতে তুমি মার্ক করতে পারো কোন পয়েন্টগুলো ইম্পর্ট্যান্ট আমি বলছি। এবং দেখো কেমিস্ট্রির একটা মজার বিষয় হচ্ছে কেমিস্ট্রি কিন্তু ফিজিক্স আর ম্যাথের মতো অনেক বেশি পড়তে হয় না। যেমন ফিজিক্সে বলে না এই বই আমরা সলভ করবো, এই বই সলভ করতে হবে, কেমিস্ট্রি কিন্তু এত পড়া লাগে না। কেমিস্ট্রিতে হচ্ছে কনসেপ্টটা যদি তোমার জানা থাকে, কেমিস্ট্রি ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে খুব কম। যেমন বাফার দ্রবণ নিয়ে যদি তুমি সব কিছুই জানো, বাফার দ্রবণটা কী, বাফার দ্রবণে এই অ্যাড করলে কী পরিবর্তন হবে, বা কেপিকেসি নিয়ে যদি তুমি সব কিছু জানো, কী কী টার্ম আছে এর মধ্যে, এগুলো হিসাব করার ওই জানো, তোকে বেশি প্র্যাকটিস করার দরকার নেই, তুমি একটা একটা করে করলেই যথেষ্ট। বুঝে গেছে? সাথে হচ্ছে আমি যা পড়াবো এটা মনে রাখবা, আমি খাতায় যা লিখাবো এটা হচ্ছে ফার্স্ট দেখবা, এরপর অবশ্যই বিগত বছরের বুয়েটের কোয়েশ্চেন সলভ করবা, সাথে ডিইউর কোয়েশ্চেন সলভ করবা, এটা হচ্ছে মাস্ট।
এর বাইরেও হচ্ছে তুমি সলভ করতে পারো, বাট বললাম মিনিমাম কি করতে হবে, যা পড়াবো এটা পড়বা, এরপর বিগত বছরের বুয়েটের কোয়েশ্চেন করবা এবং ডিইউর কোয়েশ্চেন মাস্ট সলভ করতেই হবে। আর বইটা একটু দেখে নিতে পারো, না দেখলেও মানে এমন না যে অনেক বেশি বই থেকে পুরো পড়া শুরু করতে হবে তা না। তোমার তো জানা আছে বইটা তো বিশাল, তাই না? ওইখান থেকে ওই টপিকগুলা তুমি তো অনেক কিছুই পড়ে ফেলেছো একাডেমিকে, ওই টপিকগুলো একটু দেখে নিবে। দেয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক এক্স, এটা কিসের ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, এটা বলে দিয়েছে কি এক্স, বিক্রিয়ার হাত ধ্রুবক দেওয়া আছে। কোয়েশ্চেন বোঝা গেছে? কোয়েশ্চেন তো আমি লিখছি, তোমরা একটু লিখবা যখন মানে এই কোয়েশ্চেনটা তুলবা তখন জিনিসটা একটু লিখে নেবে। 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক দেওয়া আছে এক্স, তোমাকে বলেছে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক কত? কোয়েশ্চেন আশা করি সবাই বুঝছো। এইটুক কোয়েশ্চেন না, সাথে তোমাকে বলে দিয়েছে এইটুক তো তুমি বলতে পারবে না 6 ডিগ্রিতে কত হবে, যদি তোমাকে তাপমাত্রা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট দেয়া না থাকে। তাপমাত্রা গুণাঙ্ক বলে দেওয়া আছে 2। তাপমাত্রা গুণাঙ্ক মানে কি, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে ওর বিক্রিয়ার হার কত গুণ বাড়বে। এইটা দেখি, এটা সবাই অ্যান্সারটা দেখো তো, অ্যান্সারটা কি হবে নিজেরা একটু ট্রাই করো, এরপর আমি বলছি। আশা করি অনেকে ট্রাই করতেছো এবং অ্যান্সারও প্রায় হয়ে যাচ্ছে। এইটুক ডেটা থেকে এবার আমি একটু ট্রাই করে দেখি জিনিসটা কি হয়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাপমাত্রা গুণাঙ্ক যেহেতু 2 দেয়া আছে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করা হয়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করা হয় তাহলে এটার কি হয়ে যাবে, 2x হয়ে যাবে বিক্রিয়ার হাত ধ্রুবক। কোনো ঝামেলা আছে এখানে? কারণ কয় গুণ বাড়বে, দ্বিগুণ বাড়বে, তাই না? যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তবে এটার দ্বিগুণ বাড়বে নাকি 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যা ছিল এটার দ্বিগুণ বাড়বে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 বাড়াচ্ছি, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে যা ছিল এটার দ্বিগুণ হবে, দ্যাট মিনস 2x এর দ্বিগুণ, এটা কি হয়ে যাবে 4x। যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তখন কি হবে, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা ছিল 4x এটার দ্বিগুণ হবে, দ্যাট মিনস কি হবে 8x। এটুকু বোঝা যাচ্ছে সবার? তোমাকে দিয়েছে কত, 60 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক কত, তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়ার হাত ধ্রুবক হচ্ছে এটার দ্বিগুণ, তাহলে কত 16x। এটা হচ্ছে জাস্ট নর্মাল একটা হিসাব। এগুলো দেখবে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বা এমনিতেও রিটেন কোয়েশ্চেনে দিয়ে দিবে, তখন তুমি 60 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখাবা কত হয়, 16x। এইবার দেখো আমরা এমসিকিউটা করবো। এমসিকিউটা আসছিল কুয়েট 17-18-তে, সেম টপিকের উপর আমাদের একটা গ্রাফ আছে, গ্রাফটা আসছিল বুয়েট 4-5-এ। এই কোয়েশ্চেনটা আমরা আগে তুলে নিই, এরপর হচ্ছে আমরা এক্সাম্পল তো 4টা পড়ে ফেলছি এই টপিকে। গ্রাফ কয়টা পড়ছি, 4টা। গ্রাফের মধ্যে লগ কে ভার্সাস 1/t, ln কে ভার্সাস 1/t, ln কে ভার্সাস 1/t এর ক্ষেত্রে ঢাল আসে -ea ডিভাইড r। লগ কে ভার্সাস 1/t গ্রাফের ঢাল আসে -ea ডিভাইড 2.303r। কে ভার্সাস 1/t গ্রাফটা কেমন হয়, কমতে থাকে, তাই না, এইভাবে। আর কে ভার্সাস টি গ্রাফটা তোমার কি হবে, একদম শুরু থেকে এক্সপোনেনশিয়াল, কে ভার্সাস টি। ওকে, এবার দেখো আমাদের একটা এমসিকিউ পড়বো বলেছিলাম, এমসিকিউটা কততে আসছে, কুয়েট 17-18-তে। কোয়েশ্চেনটা আমি একটু বলছি। এমসিকিউ কুয়েট 17-18। কোয়েশ্চেনটা আসছে, কোনো একটা বিক্রিয়া করানো হচ্ছে, বিক্রিয়াটা করানো হচ্ছে বলে দিল 600 কেলভিন টেম্পারেচারে। কি বলেছে, কোনো একটা বিক্রিয়া করানো হচ্ছে 600 কেলভিন টেম্পারেচার, বলেছে যে কোনো একটা বিক্রিয়া। এই বিক্রিয়া এখন একটা প্রভাবক ইউজ করা হয়েছে, প্রভাবক ইউজ করো, বিক্রিয়ার হার একই রাখা হয়েছে। কি বলেছে, প্রভাবক ইউজ করেছে। প্রভাবক ইউজ করলে আমরা কি জানি, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমায় দেয়, তাই জানি না, ফলে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়। বাট এখানে বলেছে বিক্রিয়ার হার, প্রভাবক ইউজ করেছে, প্রভাবক দিলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কি হয়ে যায়, কমে যায়। বলেছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমেছে কতটুক, 30 কিলোজুল পার মল। এটা কি হয়েছে যে তা না, বলেছে এই পরিমাণ কমে গেছে, কমেছে। কোয়েশ্চেন বুঝে যাচ্ছে? বিক্রিয়ার হার বলেছে একই আছে, একই হারে বিক্রিয়া হচ্ছে। আমি কোয়েশ্চেনটা আমার মতো করে লিখছি, কি পয়েন্টগুলো লিখছি। 600 কেলভিন টেম্পারেচারে কোনো একটা বিক্রিয়া করানো হচ্ছিল, প্রভাবক দেয়, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমছে, বিক্রিয়া হচ্ছে একই হারে। এর মানে কিছু একটা তো চেঞ্জ হতে হবে, তাহলে প্রভাবক যে কাজ করছে এটা বুঝবো কেমনে। সক্রিয়ণ একটা হচ্ছে কি,
সক্রিয়ণ শক্তি এটা হচ্ছে কমাইছেও, তাই তো বলেছে এখন বিক্রিয়ার টেম্পারেচার 500 কেলভিন। বিষয় বোঝা গেছে? তুমি যখন প্রভাবক দিছো একই হারে বিক্রিয়া হচ্ছে, টেম্পারেচার কত আসছে 500 কেলভিনে, আর বলেছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 30 কিলোজুল পার মোল কমছে। ওকে, তোমাকে বের করতে বলছে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি ছিল কত, বিক্রিয়াটির সক্রিয়ণ শক্তি ছিল কত। দেখছো এই কোয়েশ্চেনটা তোমার মনে হচ্ছে এমসিকিউ, বাট এটা করতে কি বেশ বড়সড় কোনো কিছু মনে হচ্ছে না। কুয়েটের কোয়েশ্চেনগুলো এরকম হয়, সক্রিয়ণ শক্তি কত ছিল, একটু লেন্দি কোয়েশ্চেন দেয় সবসময়। এটা লেন্দি না, বাট এমসিকিউ টাইপ ঠিক না আর কি, মানে এটা চাইলে আবার বুয়েটেও কোয়েশ্চেনটা এসে যেতে পারে। দেখো একই সাথে আমি বলে রাখি, বুয়েট 4-5 কোয়েশ্চেন যেটা আসছিল রিটেনে, এটা হচ্ছে প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির যে পরিবর্তন ঘটায় এটা গ্রাফের সাহায্যে দেখাতে। কোয়েশ্চেন বুঝে গেছে, এটা বুয়েট রিটেনে আসছিল 4-5 একই টপিক। এখানেও প্রভাবক ইউজ করছে, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কি হয়ে গেল, কমে গেল না। তোমাকে বুয়েট 4-5 যে কোয়েশ্চেনটা আসছে এখানে বলে দিচ্ছে কি প্রভাবক বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির উপর যা প্রভাব ফেলে তা গ্রাফের সাহায্যে দেখাতে। ধরো কোনো একটা বিক্রিয়া, আমি এটা একটু করে বলে দিচ্ছি, কোনো একটা বিক্রিয়া এখানে কি আছে বিক্রিয়ক, ওকে, রিয়েক্ট্যান্ট, আর এখানে আছে প্রোডাক্ট। তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা আমরা দেখাচ্ছি এইভাবে, এটা কি হবে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি পূর্বে, তাই না? রিয়েক্ট্যান্টগুলোকে আমরা সক্রিয়ণ শক্তি কি জানি, এইদিকে হচ্ছে এনার্জি, আর এদিকে বিক্রিয়াটা কতটুকু হচ্ছে, দ্যাট মিনস এখানে বিক্রিয়ক আছে না, আমরা জানি কোনো একটা বিক্রিয়ক শুরুতে কি করে এনার্জি গেইন করতে থাকে, তাই না? ওর কাপাকাপি বেড়ে যায়, অভ্যন্তরীণ শক্তি সব কিছু বেড়ে যায়, এরপর ওর বন্ধন ভাঙা আরম্ভ করে দেয়, বন্ধন ভাঙা আরম্ভ করে একটা অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়, এরপর ও কিসে পরিণত হয়, উৎপাদে পরিণত হয় বা প্রোডাক্টে। এটুকু বুঝা গেছে, বিক্রিয়কের ফার্স্টে বন্ধন ভাঙতে থাকে, বন্ধন ভেঙে একটা অন্তর্বর্তী অবস্থা গঠিত হয়, এরপর ও উৎপাদে বা প্রোডাক্টে পরিণত হয়। আর এর মধ্যে ওকে কি করতে হবে, এই সক্রিয়ণ শক্তির বাধাটা পার হতে হবে, তাহলে বিক্রিয়া সম্পন্ন হবে। এবার দেখো প্রভাবক যদি ইউজ করা হয় তখন কি ঘটে, প্রভাবক যদি ইউজ করা হয় তখন ও বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটাকে এমনে কমায় দেয়। এটা কখন, এটা হচ্ছে প্রভাবক দেওয়ার পর। তোমাকে জাস্ট ওই কোয়েশ্চেনে দেখাতে বলেছিল গ্রাফের সাহায্যে এই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির উপর প্রভাবক কি প্রভাব ফেলে। তাহলে এটা ছিল পূর্বের সক্রিয়ণ শক্তি, পূর্ব মানে কি বিক্রিয়ক অ্যাড করার, তাই না? বিক্রিয়ক অ্যাড করার আগে। আর কুয়েট কোয়েশ্চেন যেটা আসছে বলে দিছে এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা কত, 30 কিলোজুল পার মোল। এটা কিন্তু পরের সক্রিয়ণ শক্তি বলে না, এটা বলছে সক্রিয়ণ শক্তি এতটুকু কমছে। কোয়েশ্চেনটা বুঝে গেছে? আর তোমাকে বের করতে বলছে এই যে আগের সক্রিয়ণ শক্তিটা কত ছিল, এটা কুয়েটে বের করতে বলছে 17-18 কোয়েশ্চেনে। কোয়েশ্চেন আশা করি সবার বুঝে গেছে, এখনও লিখার দরকার নেই, এই গ্রাফটা একটু পজ দিয়ে লিখে ফেলতে পারো। এবার আমি এই কোয়েশ্চেনটা সলভ করব, ওকে? এটা পজ দিয়ে লিখে ফেলো, কোয়েশ্চেনটা তো বুঝেছো সবাই। আর আমি এর আগেও বলেছি বুয়েটে কিন্তু কেমিস্ট্রি অংশে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন যে বেশি আছে তা না, তোমরা কিন্তু বুয়েটের কোয়েশ্চেন দেখলে দেখবা অনেকগুলো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, প্রায় 50%, এবং অনেক সময় দেখা যায় আরও বেশিও এসে যায়। এবং জৈব রসায়ন থেকেই তো প্রায় অনেক মার্কসের কোয়েশ্চেন আসে, 20%, দ্যাট মিনস 40 to 50 মার্কসের কোয়েশ্চেন আসে। আর ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে পিএইচ থেকে, কেপি, কেসি, এগুলো থেকে, দ্রাব্যতার গুণফল। আচ্ছা আমি এটাই নাই করে দিচ্ছে, এটা হচ্ছে কুয়েট 17-18। এমসিকিউ আমি এই গ্রাফের অংশটা নাই করে দিচ্ছি। বিক্রিয়ার হারের কথা যেহেতু বলেছে, এটাকে আমরা কি লিখতে পারি, বিক্রিয়ার হারের জন্য ইকুয়েশন আরহেনিয়াস ইকুয়েশন কে ইকুয়াল লিখতে পারি এ ই মাইনাস ই এ ডিভাইড আর টি। বিক্রিয়ার হার একই, তাহলে আমি 600 কেলভিনের জন্য একবার এটা লিখতে পারি, আবার 500 কেলভিনের জন্য আমরা একটা আবার লিখতে পারি, তাই না? এটা ধরে নিলাম আমরা T1, দ্যাট মিনস 600 কেলভিনের জন্য আবার K1 K2 দিচ্ছি এ ই মাইনাস ই এ ডিভাইড আর T2। এবার K1 ইকুয়াল বলেছে কি K2, বিক্রিয়া কি বলেছে দেখো তো, একই হারে হচ্ছে, দ্যাট মিনস K1 ইকুয়াল K2। তাহলে এই দুইটা যদি আমরা সমান করি দেন কি দাঁড়ায়, এ ই ই এ ডিভাইড, ও এটা তো কি হবে EA1 আর এটা হবে EA2। কেন বুঝেছো? কারণ সক্রিয়ণ শক্তি ফার্স্ট একটা ছিল, পরে তো 30 কিলোজুল পার মোল কমে গেছে, এটুকু বুঝে যাচ্ছে।
এবার দেখো তো আমরা উভয় পাশ থেকে এ নাই হয়ে যাবে, এরপর এই দুইটা তো ই এর ফাংশনগুলো নাই হয়ে আমরা কি লিখতে পারি শুধুমাত্র ই এ 1 ডিভাইড আর টি 1, এটা মাইনাস ই এ 2 ডিভাইড আর টি 2। এবার এখান থেকে কি এটুকু বুঝছো সবাই? এটা কেন হয়েছে? একই হারে বিক্রিয়া হচ্ছে বলে দেয়া আছে, আর আর নাই হয়ে যাবে। ই এ 2 মানে আমরা কি লিখতে পারি? আচ্ছা আমি পরের লাইনে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এ মাইনাস তো নাই হয়ে যাবে, পরের লাইনে লিখছি ই এ 1 ডিভাইড টি 1 কত ছিল 600 কেলভিন, ফার্স্টে বিক্রিয়াটা হচ্ছিল 600 কেলভিনে, পরে প্রভাবক দেওয়ার পর একই হারে বিক্রিয়া হচ্ছে বা টেম্পারেচার কমে কত দাঁড়ালো 500 কেলভিন। আর সক্রিয়ণ শক্তি কি হয়ে গেছে? ই এ 1 এ যা ছিল তার চেয়ে 30 কিলোজুল কমে গেছে, দ্যাট মিনস ই এ 2 সমান কি হবে? ই এ 1 মাইনাস 30। বুঝে গেছে জিনিসটা? তাহলে এখান থেকে দেখো তো এই দুইটা জিরো তো এই দুইটা জিরো নাই হয়ে গেল, 5 ই এ 1 আর এটা 6 ই এ 1 মাইনাস 180। তাহলে এখান থেকে দেখো তো 6 ই এ 1 আর 5 ই 1 মিলে ই এ 1 ইকুয়াল কত দাঁড়ায়? 180 কিলোজুল পার মোল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এমসিকিউর অপশনে এই 180 দেওয়া ছিল। এটুক সবাই লিখে নিবা। এরপর আমি খুব সহজ একটা টপিক নিয়ে পড়াবো, খুবই সহজ, বিক্রিয়ার হার সমীকরণ। বাট এখান থেকে বুয়েট 17-18তে কোয়েশ্চেন আসছে, বুয়েট 14-15তেও কোয়েশ্চেন আসছে। এই কোয়েশ্চেনগুলো আমি দেখাবো। কি বলেছি? বিক্রিয়ার হার সমীকরণ। আগে এইটুক কিন্তু লিখে নাও সবাই, এমন না যে পরের টপিক দেখার জন্য তাড়াতাড়ি শুরু করে দিলে হবে না, এটা আগে নোট করে নাও। কোয়েশ্চেনটা দেখো এখানে দেয়া আছে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.